সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দশম শ্রেণীর ত্রয়োদশ অধ্যায়ের কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য সূচির মধ্যে রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গঠন ও ব্যবস্থাপনা, কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন বিভাগ, কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সম্পর্ক এবং বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা। চলো মূল আলোচনায় যাওয়া যায়। প্রথমে আসো কেন্দ্রীয় ব্যাংকের গঠন ও ব্যবস্থাপনা। ছেলেরা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শোনা যায়। ওকে। 1972 সালের 31শে অক্টোবর বাংলাদেশের রাষ্ট্রপতির এক অধ্যাদেশের মাধ্যমে তৎকালীন স্টেট ব্যাংক অফ পাকিস্তানের ঢাকাস্থ আঞ্চলিক ডেপুটি গভর্নরের কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম শুরু করা হয়। বাংলাদেশ ব্যাংক সরকারি মালিকানায় পরিচালিত ও একটি পরিচালনা পর্ষদ দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে দেখা যাচ্ছে যে 1972 সালের 31শে অক্টোবর রাষ্ট্রপতির এক অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের আবির্ভাব ঘটে। তৎকালীন যে পূর্ব পাকিস্তানের যে ডেপুটি গভর্নরের যে কার্যালয় ছিল, সেই ডেপুটি গভর্নরের কার্যালয়কেই মূলত বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে রূপান্তর করা হয়। তো কেন্দ্রীয় ব্যাংকের যে গঠন এবং ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার মধ্যে একটা পরিচালনা পরিষদ রয়েছে। এই পরিচালনা পরিষদ দ্বারা কেন্দ্রীয় ব্যাংক গঠিত ও পরিচালিত। একজন গভর্নর, 4 জন ডেপুটি গভর্নর, 12 জন নির্বাহী পরিচালক এবং একজন অর্থনৈতিক উপদেষ্টা নিয়ে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংক গঠিত ও পরিচালিত। এই যে একজন গভর্নর আর 4 জন ডেপুটি গভর্নর, 4 জন ডেপুটি গভর্নর 4টা মূল বিভাগের দায়িত্বে থাকে। 12 জন নির্বাহী পরিচালক এই 4 জন ডেপুটি গভর্নরকে বিভিন্ন কাজে সহযোগিতা করে এবং একজন অর্থনৈতিক উপদেষ্টা থাকে, যিনি অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ব্যাংককে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। তাহলে এই গভর্নর, একজন গভর্নর, 4 জন ডেপুটি গভর্নর, 12 জন নির্বাহী পরিচালক এবং একজন অর্থনৈতিক উপদেষ্টা, এগুলা হলো মূল ব্যবস্থাপনার সঙ্গে জড়িত। এই ইনাদের অধীনে আবার বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যবস্থাপক রয়েছে, পরিচালক রয়েছে, এরপরে রয়েছে উপব্যবস্থাপক রয়েছে, সহকারী ব্যবস্থাপক বা পরিচালক রয়েছে। ইনারা সার্বক্ষণিকভাবে আমাদের 4 জন ডেপুটি গভর্নর এবং 12 জন নির্বাহী পরিচালককে বিভিন্ন কাজে সহযোগিতা করে থাকে। এই বোর্ড অফ গভর্নর্স কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠান হলো কেন্দ্রীয় ব্যাংক। এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। এর মূল উদ্দেশ্য হচ্ছে দেশের ব্যাংকিং ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা এবং অন্যান্য ব্যাংকগুলো যাতে ঠিকভাবে তাদের কার্যক্রম সম্পন্ন করতে পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। এখন আসো বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগ। বাংলাদেশ ব্যাংকের অনেকগুলো বিভাগ রয়েছে। আমরা পর্যায়ক্রমিকভাবে বিভাগগুলো আলোচনা করব। 1 নম্বর হচ্ছে নোট ইস্যু বিভাগ। এই বিভাগের মূল দায়িত্ব হচ্ছে দেশের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মূল্যমানের নোট ইস্যু করা বা চালু করা। বাংলাদেশ ব্যাংক সাধারণত 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা এবং 1000 টাকা মূল্যমানের নোটগুলো প্রয়োজন অনুযায়ী ইস্যু করে বা চালু করে। তো এই নোট ইস্যু করার জন্য একটা আলাদা বিভাগ রয়েছে যেটা এই নোট ইস্যুর দায়িত্ব পালন করে। এরপরে আসো ব্যাংকিং বিভাগ। এই বিভাগের মূল কাজ হচ্ছে দেশের ব্যাংকিং যে খাতগুলো আছে সেই খাতগুলোকে নিয়ন্ত্রণ করা। ব্যাংকিং কার্যাবলীকে সুষ্ঠুভাবে ত্বরান্বিত করার জন্য এই বিভাগ বিভিন্ন দায়িত্ব পালন করে থাকে। এরপরে আসো হিসাব বিভাগ। এই বিভাগের মূল কাজ হচ্ছে হিসাবপত্র সংরক্ষণ করা, বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাব প্লাস বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের যে হিসাবপত্রগুলো আছে সেগুলো তারা যাচাই বাছাই করে এবং টাইম টু টাইম সেগুলো সংরক্ষণ করে। এরপরে যে বিভাগ সেটি হচ্ছে প্রশাসনিক বিভাগ। এই বিভাগের কাজ হচ্ছে বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসনের দায়িত্বে থাকে, অর্থাৎ এই
এই বিভাগ কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া দরকার, কার কি দায়িত্ব কর্তব্য, সেগুলো নির্ধারণ করে থাকে। এটাই হচ্ছে প্রশাসন বিভাগ। এরপরে আসো ব্যাংকিং নিয়ন্ত্রণ বিভাগ। এই বিভাগের কাজ হচ্ছে ব্যাংকিং কার্যাবলীকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের যে দৈনন্দিন কাজগুলো পরিচালনা করে সেই কাজগুলোর মধ্যে কোনো রকম ব্যাংকিং আইন বহির্ভূত কোনো কাজ হচ্ছে কিনা বা ব্যাংকিং নীতি বহির্ভূত কোনো কাজ হচ্ছে কিনা সেগুলো নিয়ন্ত্রণ করা এবং যাচাই বাছাই করা। এরপরে আসো ব্যাংকিং পরিদর্শন বিভাগ। এই বিভাগের কাজ হচ্ছে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম পরিদর্শন করা, সেখানে সরজমিনে উপস্থিত হওয়া, তাদের হেড অফিস এবং বিভিন্ন শাখা অফিসে গিয়ে তাদের কার্যক্রম যাচাই বাছাই করা, পরিদর্শন করা, দেখা যে ঠিক মতো তারা বাণিজ্যিক কার্যক্রমগুলো বা ব্যাংকিং কার্যক্রমগুলো অপারেট করতে পারছে কিনা। এগুলি হচ্ছে ব্যাংকিং পরিদর্শন বিভাগের মূল কাজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকিং পরিদর্শন বিভাগ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলো কার্যক্রম যাচাই বাছাই করে দেখে, পরিদর্শন করে, বিভিন্ন টিম যায় সেখানে গিয়ে তাদের হিসাবপত্র, তাদের দৈনন্দিন কার্যক্রম এগুলো যাচাই করে, যার কারণে এই পরিদর্শন বিভাগকে সার্বক্ষণিকভাবে বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়। এরপরে আসো বিনিময় নিয়ন্ত্রণ বিভাগ। বিনিময় নিয়ন্ত্রণ বিভাগ হলো যে দুই দেশের মধ্যে, দুই বা ততোধিক দেশের মধ্যে যে বৈদেশিক মুদ্রার যে বিনিময় হয় সেটাকে নিয়ন্ত্রণ করা এই বিভাগের কাজ। এই বিভাগের মূল কাজ হচ্ছে বৈদেশিক বিনিময় হার নির্ধারণ করা। দুই বা ততোধিক দেশের মধ্যে যে বৈদেশিক মুদ্রা যে হারে কেনাবেচা হয় সেই হারটা নিয়ন্ত্রণ করা এই বিভাগের কাজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিনিময় নিয়ন্ত্রণ বিভাগের কাজ হচ্ছে বৈদেশিক বিনিময়গুলো নিয়ন্ত্রণ করা এবং বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণের মাধ্যমে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ঠিক থাকে। কারণ বৈদেশিক মুদ্রার বিনিময় হার যদি ঠিক না থাকে তাহলে দুই বা ততোধিক দেশের মধ্যে যে বিনিময় কার্য, এই বিনিময় কার্য সম্পন্ন হবে না। বিভিন্ন কারণে দুই দেশের মধ্যে বিনিময় হার পরিবর্তন করতে হয়। বৈদেশিক মুদ্রার চাহিদা এবং যোগানের উপর ভিত্তি করে এই বিনিময় হারটা পরিবর্তন হয়। তো বাংলাদেশ ব্যাংকের বা কেন্দ্রীয় ব্যাংকের এই বিভাগের কাজ হচ্ছে বিনিময় হারটাকে নিয়ন্ত্রণ করা এবং প্রয়োজনে টাইম টু টাইম এটা চেঞ্জ করা, অর্থাৎ হ্রাস বৃদ্ধি করা। কারণ বৈদেশিক মুদ্রার চাহিদা এবং যোগানের প্রয়োজনে অনেক সময় বিনিময় হারটা পরিবর্তন করতে হয়। তো বিনিময় নিয়ন্ত্রণ বিভাগ এই দায়িত্ব পালন করে থাকে। এরপরে আসো পরিসংখ্যান বিভাগ। পরিসংখ্যান বিভাগ এর মূল কাজ হচ্ছে বিভিন্ন হিসাবপত্র সংরক্ষণ করা বা জমা রাখা। পরিসংখ্যান বিভাগ টাইম টু টাইম বিভিন্ন ব্যাংকের যে ব্যাংকিং কার্যক্রম সংক্রান্ত যে তথ্যাদি আছে সেই তথ্যাদি সংগ্রহ করে এবং সেগুলো প্রকাশনার দায়িত্বে থাকে, সংরক্ষণ করার দায়িত্বে থাকে। তাহলে এই বিভাগ প্রয়োজনীয় পরিসংখ্যান সংগ্রহ করে থাকে এবং সংরক্ষণ করে থাকে। এরপরে হলো সচিব বিভাগ। সচিব বিভাগের কাজ হচ্ছে দাপ্তরিক যে কাজগুলো সেই কাজগুলো এই বিভাগটা সম্পাদন করে। কেন্দ্রীয় ব্যাংকের টাইম টু টাইম যে সমস্ত আদেশ নির্দেশ জারি করা হয়, যে সমস্ত কার্যক্রমগুলো চালু রাখা হয়, যে সমস্ত প্রকল্প গ্রহণ করা হয়, যে সমস্ত অফিস অর্ডার দেওয়া হয়, সেই অফিস অর্ডারগুলো এখানে কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে। এজন্য আমরা দেখতে পাচ্ছি যে সচিব বিভাগ প্রয়োজনে এই অফিস অর্ডারগুলো সম্পাদন করে এবং অফিস অর্ডারের দায়িত্বে নিয়োজিত থাকে।
এখন আসো কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সম্পর্ক কি। কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। আমরা জানি যে কেন্দ্রীয় ব্যাংক হলো একটা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান, যেটা বাণিজ্যিক ব্যাংককে মূলত নিয়ন্ত্রণ করে থাকে, এবং বাণিজ্যিক ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম কিভাবে পরিচালিত হবে, কোন নিয়মে পরিচালিত হবে, এই কাজগুলো মূলত কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। আর বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সদস্য হিসাবে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন নীতি নির্দেশগুলো পালন করে থাকে। তাহলে দেখা যাক যে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে কি কি সম্পর্ক বিদ্যমান রয়েছে, সেটা আমরা এখন আলোচনা করি। প্রথমত আসো বিধিবদ্ধ রিজার্ভ। বিধিবদ্ধ রিজার্ভ কথাটি হলো এই যে প্রত্যেকটি বাণিজ্যিক ব্যাংককে তাদের মোট আমানতের একটা নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকের নিকট রিজার্ভ রাখতে হয় বা জমা রাখতে হয়। এই জমাকেই বলা হয় বিধিবদ্ধ রিজার্ভ। যে সমস্ত বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত সদস্য, সেই সমস্ত বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের মোট আমানতের একটা নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকের নিকট সাধারণত গচ্ছিত বা রিজার্ভ রাখতে হয়। বাংলাদেশের পরিমাণ হলো সাধারণত 5% থেকে 7.5% পর্যন্ত হয়ে থাকে। তো এই বিধিবদ্ধ রিজার্ভটা কেন্দ্রীয় ব্যাংককে জমা রাখতে হয় প্রত্যেকটি বাণিজ্যিক ব্যাংকে বাধ্যতামূলক ভাবে। এরপরে আসো নিকাশ ঘর। আমরা জানি যে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের মধ্যে যে আন্তঃব্যাংকিং যে লেনদেনগুলো সম্পাদিত হয়, সেই আন্তঃব্যাংকিং লেনদেন সম্পাদিত হওয়ার কারণে এক ব্যাংক আরেক ব্যাংকের নিকট দেনাদার অথবা পাওনাদার সৃষ্টি হয়। এক ব্যাংকের সঙ্গে আরেক ব্যাংকের দেনাদার এবং পাওনাদারের সম্পর্ক তখন বিরাজ করে। তাহলে বিভিন্ন ব্যাংকের মধ্যে আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পত্তিকল্পে কেন্দ্রীয় ব্যাংক এখানে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে। আমরা জানি যে এক ব্যাংকের চেক আরেক ব্যাংকে যাচ্ছে, এক ব্যাংকের পে অর্ডার আরেক ব্যাংক থেকে ক্যাশ করা হচ্ছে। এইভাবে পে অর্ডার, ব্যাংক ড্রাফট এই সমস্ত মাধ্যমে এক এক ব্যাংক আরেক ব্যাংকের নিকট কখনো দেনাদার হয়, কখনো পাওনাদার হয়। এই দেনাদার এবং পাওনাদারের সম্পর্ক নিষ্পত্তি করা হয় কেন্দ্রীয় ব্যাংকের মধ্যস্থতায়। এই এই আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পত্তি করার ব্যবস্থাটাকে বলা হয় নিকাশ ঘর। এক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা নিয়ে থাকে এবং কেন্দ্রীয় ব্যাংক নিকাশ ঘরের দায়িত্ব পালন করে থাকে। তাহলে প্রত্যেকটি বাণিজ্যিক ব্যাংককে এই নিকাশ ঘরের আওতায় আসতে হয়। নিকাশ ঘর অর্থ হলো বিভিন্ন ব্যাংকের মধ্যে যে আন্তঃব্যাংকিং যে দেনা পাওনার সৃষ্টি হয়, সেই দেনা পাওনা নিষ্পত্তি করার ব্যবস্থাটাকে বলা হয় নিকাশ ঘর। এখানে কেন্দ্রীয় ব্যাংকের মধ্যস্থতায় এই নিকাশ ঘরের কার্যাবলী সম্পন্ন হয়। এখন নিকাশ ঘরের প্রয়োজন কেন? নিকাশ ঘরের এই জন্য প্রয়োজন যে বিভিন্ন ব্যাংকের মধ্যে যে আন্তঃব্যাংকিং লেনদেনগুলো সৃষ্টি হয়, এই আন্তঃব্যাংকিং লেনদেনগুলো সৃষ্টি থেকে যে দায়দানার সৃষ্টি হয়, সেই দায়দানাগুলো নিষ্পত্তি করার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক এখানে মধ্যস্থতাকারী হিসাবে বা পরিচালকের ভূমিকা পালন করে। এই ভূমিকাটাকেই বলা হয় নিকাশ ঘর। এরপর আসো কার্য বিবরণী। আমরা জানি যে প্রত্যেকটি বাণিজ্যিক ব্যাংক তাদের কার্যক্রমের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নিকট দায়বদ্ধ থাকে, কারণ বাণিজ্যিক ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের নিকট তাদের সাপ্তাহিক একটা কার্য বিবরণী দাখিল করতে হয়। প্রত্যেক সপ্তাহে কি কি মেজর মেজর ব্যাংকিং কার্যাবলী সম্পন্ন করলো, কত টাকা ঋণ প্রদান করলো, কত টাকার আমানত আসলো, এবং কোন প্রজেক্টে কত টাকা ছাড় দিল, এই সমস্ত ব্যাংকিং কার্যাবলীর একটা পূর্ণাঙ্গ তথ্য কেন্দ্রীয় ব্যাংকের নিকট জমা দিতে হয়, যেটাকে বলা হয় কার্য বিবরণী। এই প্রত্যেকটি বাণিজ্যিক ব্যাংক এই কার্য বিবরণী জমা দিতে বাধ্য থাকে। বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের নিকট এই কার্য বিবরণী জমা দিতে বাধ্য থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান, যে কেন্দ্রীয় ব্যাংক এই কার্য বিবরণী রিসিভ করে আর বাণিজ্যিক ব্যাংক এই কার্য বিবরণী জমা দিয়ে থাকে। এরপরে আসো তথ্য সরবরাহকারী।
বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংককে বিভিন্ন ধরনের ব্যাংকিং সংক্রান্ত তথ্যাদি সরবরাহ করে থাকে, কারণ বাণিজ্যিক ব্যাংকগুলোকে এই টাইম টু টাইম তাদের ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন তথ্য সরবরাহ করতে হয় কেন্দ্রীয় ব্যাংকের নিকট, এবং এই তথ্যটা সংক্ষিপ্ত আকারে সরবরাহ করতে হয়। কারণ বাণিজ্যিক ব্যাংক কোন সপ্তাহে কত পরিমাণ আমানত পেল, কোন সপ্তাহে কত পরিমাণ ঋণ ডিসমিস হলো, কোন পরিমাণে হলো, সেগুলো কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে পেয়ে থাকে, এবং সেই অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক তাদের তথ্যগুলো সংরক্ষণ করে থাকে। যদি তথ্যের মধ্যে কোনো গোলমাল থাকে অথবা তথ্যের মধ্যে যদি কোনো অতিরঞ্জিত কিছু থাকে বা আপত্তিকর কোনো বিষয় যদি অন্তর্ভুক্ত থাকে, তাহলে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের সেগুলো অবগত করে এবং বাণিজ্যিক ব্যাংকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি বাণিজ্যিক ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংকের নিকট তথ্য সরবরাহ করতে হয় এবং কেন্দ্রীয় ব্যাংক এই তথ্যগুলো সংরক্ষণ করে থাকে। এরপরে হচ্ছে তারল্য। আমরা জানি যে তারল্য হচ্ছে যে নগদ অর্থের পরিমাণকে বলা হয় তারল্য। প্রত্যেকটি বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের দৈনন্দিন ব্যাংকিং চাহিদা মেটানোর জন্য একটা নির্দিষ্ট পরিমাণ তরল সম্পদ সংরক্ষণ করতে হয়। এই তরল সম্পদ বলতে মূলত নগদ টাকাকে বোঝানো হয়, যে দৈনন্দিন ব্যাংকিং কার্যাবলী সম্পন্ন করার জন্য, গ্রাহকদের চেকের চাহিদা মেটানোর জন্য এবং গ্রাহকদেরকে ব্যাংকিং সেবা প্রদান করার জন্য, তাৎক্ষণিক অর্থের চাহিদা মেটানোর জন্য প্রত্যেকটি বাণিজ্যিক ব্যাংকে তাদের মোট আমানতের একটা নির্দিষ্ট অংশ তরল সম্পদ হিসাবে সংরক্ষণ করতে হয়। এই তরল সম্পদ সাধারণত তাদের মোট আমানতের সাধারণত 10% থেকে 15% এবং কোনো কোনো ক্ষেত্রে 20% পর্যন্ত হয়ে থাকে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে বাণিজ্যিক ব্যাংকগুলো যথাযথ তরল সম্পদ সংরক্ষণ করছে কিনা এটা কেন্দ্রীয় ব্যাংক যাচাই বাছাই করে দেখে। কারণ বাণিজ্যিক ব্যাংক যদি নির্দিষ্ট পরিমাণ তরল সম্পদ সংরক্ষণ না করে, তাহলে তারা গ্রাহকদের দৈনন্দিন চাহিদা, অর্থের চাহিদা মেটাতে সক্ষম হবে না। এক্ষেত্রে ব্যাংকের সুনাম ক্ষুণ্ণ হবে। এজন্য প্রত্যেকটি বাণিজ্যিক ব্যাংককে তাদের মোট আমানতের একটা নির্দিষ্ট অংশ তরল সম্পদ হিসাবে সংরক্ষণ করতে হয়। অভিভাবক, ছেলেরা আমার কথা শুনতে পাচ্ছ? ওকে। অভিভাবক এই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর অভিভাবক হিসাবেও কাজ করে। অভিভাবক বলতে কি বোঝায়? অভিভাবক বলতে এটাকেই বোঝায় যে বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন কার্যাবলী সম্পাদন করার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকে, কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে বিভিন্ন ধরনের উপদেশ দিয়ে থাকে এবং কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে টাইম টু টাইম বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকে। এই দিক নির্দেশনা দেওয়ার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের দৈনন্দিন কার্যক্রম অত্যন্ত সুচারুরূপে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করে। যখনই ব্যাংকিং কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলো কোনো সমস্যায় পড়ে, তখনই কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে প্রয়োজনীয় গাইডলাইন দেয়, তাদেরকে নির্দেশিকা দেয়, দিক নির্দেশনা দেয়, এবং সেই দিক নির্দেশনা পেয়ে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের দৈনন্দিন যে ব্যাংকিং কার্যক্রম সেগুলো সচল রাখতে পারে। এবং এই ক্ষেত্রে যদি কোনো জটিলতার সৃষ্টি হয়, তাহলে তারা পরক্ষণে কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হয় এবং কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে নির্দেশনা আশা করেন। তখন কেন্দ্রীয় ব্যাংক অভিভাবক হিসাবে তাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা, পরামর্শ, তথ্য উপাত্ত, এমনকি আর্থিক সহায়তা দিয়েও কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে সহায়তা করে থাকে। তো এই জন্য কেন্দ্রীয় ব্যাংককে আমরা বাণিজ্যিক ব্যাংকের অভিভাবক বলে থাকি। এরপরে আসো সদস্যভুক্তির মাধ্যমে সুযোগ গ্রহণ।
তার আগে আছে হলো শেষ আশ্রয়স্থল, ঋণদানের শেষ আশ্রয়স্থল, এটা হলো ঋণদানের শেষ আশ্রয়স্থল। চলো, ঋণদানের শেষ আশ্রয়স্থল হলো যে প্রত্যেকটি বাণিজ্যিক ব্যাংক যখন আর্থিক সংকটে পড়ে তখন তারা কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হয় এবং কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে অভিভাবক হিসাবে তাদেরকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দিয়ে থাকে। এবং এই ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে এই সহায়তা পেয়ে তাদের দৈনন্দিন যে ব্যাংকিং কার্যক্রম, এই দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্ষম হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে বাণিজ্যিক ব্যাংকগুলো যখন আর্থিক সংকটে পড়ে এবং কোনো অন্যান্য উৎস থেকে যখন ঋণ আদায় করতে ব্যর্থ হয় তখন তারা কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হয় এবং কেন্দ্রীয় ব্যাংক তাদের অভিভাবক হিসাবে তাদেরকে শেষ ঋণ মঞ্জুর করে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করে এবং আর্থিক কার্যক্রমকে গতিশীল করে। এরপরে আসো সদস্যভুক্তির মাধ্যমে সুযোগ গ্রহণ। কেন্দ্রীয় ব্যাংক, আমরা জানি যে প্রত্যেকটি বাণিজ্যিক ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হয় নতুন শাখা খোলার জন্য অথবা নতুন ব্যাংক প্রতিষ্ঠা করার জন্য। এই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের সদস্য করে নেয় এবং নতুন শাখা খোলার অনুমতি দিয়ে থাকে। এরপরে আসো ব্যাংকার মক্কেল সম্পর্ক। ব্যাংকার এবং মক্কেলের মধ্যে যে সুসম্পর্ক, এই সুসম্পর্ক বজায় রাখে কেন্দ্রীয় ব্যাংক, কারণ কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ব্যাংকার মক্কেল সম্পর্ক বিদ্যমান। প্রত্যেকটি বাণিজ্যিক ব্যাংকে তাদের আমানতের একটা নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। যেহেতু কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয় সেহেতু বাণিজ্যিক ব্যাংকগুলো তখন কেন্দ্রীয় ব্যাংকের মক্কেল হয়ে যায়। আবার কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের আমানতগুলো যেহেতু নির্দিষ্ট অংশ সংরক্ষণ করে, সেই জন্য কেন্দ্রীয় ব্যাংক তখন আমানত গ্রহীতা হয়ে যায়। তাহলে ব্যাংকার এবং মক্কেল সম্পর্ক বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে বিদ্যমান। এরপরে হলো সহযোগী। তো কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক পরস্পর সহযোগী প্রতিষ্ঠান, কারণ কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের সহায়তা ছাড়া ব্যাংকিং কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন না। প্রত্যেকটি কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের সহায়তাই আর্থিক এবং ব্যাংকিং কার্যাবলী সুচারুরূপে সম্পন্ন করেন। এজন্য কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক একে অপরের সহযোগী হিসাবে কাজ করে। এই সহযোগী হিসাবে কাজ করে বলেই দেশের ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে সম্পন্ন হয়। একজন আরেকজনের যদি প্রতিযোগী হয় তাহলে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সুসম্পর্ক থাকবে না এবং ব্যাংকিং ক্ষেত্রে অরাজকতা সৃষ্টি হবে। এই কারণে কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক একে অপরের সহযোগী হিসাবে কাজ করে। এরপর আসে সব ব্যাংকের ব্যাংকার। আমরা জানি যে কেন্দ্রীয় ব্যাংক দেশের সমস্ত বাণিজ্যিক ব্যাংক এবং অন্যান্য যে ব্যাংকগুলো আছে, বিশেষায়িত যে ব্যাংকগুলো আছে, যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, সমবায় ব্যাংক, এরপরে হচ্ছে বিনিময় ব্যাংক, এগুলো হলো বিশেষায়িত ব্যাংক। এই সব বিশেষায়িত ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক সব ধরনের ব্যাংকেরই ব্যাংকার হলো কেন্দ্রীয় ব্যাংক। কেননা কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে যাবতীয় ব্যাংকিং সংক্রান্ত আইন, নীতি, নির্দেশ জারি করা হয় এবং এগুলো সবই অন্যান্য ব্যাংক মানতে বাধ্য থাকে। এই জন্য কেন্দ্রীয় ব্যাংককে সব ব্যাংকের ব্যাংকার বলা হয়ে থাকে। এখন আসো অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক হিসাবে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা। অর্থনৈতিক উন্নয়ন হিসাবে কেন্দ্রীয় ব্যাংক হিসাবে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা, অর্থাৎ এখানে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে বাংলাদেশের যে কেন্দ্রীয় ব্যাংক, যে বাংলাদেশ ব্যাংক আছে, তার ভূমিকা কি, তার গুরুত্ব কতটুকু? অবশ্যই গুরুত্ব রয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ ব্যাংক যে ধরনের ভূমিকা পালন করে সেগুলো হচ্ছে, প্রথমত আসো নট ইস্যু। কেন্দ্রীয় ব্যাংক দেশের প্রয়োজন অনুযায়ী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য
বিভিন্ন মূল্যমানের নোট এবং মুদ্রা চালু করে। বাংলাদেশ ব্যাংক এই নোট এবং মুদ্রার একচেটিয়া অধিকার ভোগ করে। তবে বাংলাদেশ ব্যাংক ইচ্ছা করলেই নোট ইস্যু করতে পারে না। নোট ইস্যু করার জন্য নির্দিষ্ট পরিমাণ মূল্যমানের বৈদেশিক মুদ্রার প্রয়োজন পড়ে। এই বৈদেশিক মুদ্রার বিপরীতেই বাংলাদেশ ব্যাংক নোট ইস্যু করে থাকে। এরপরে আছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ সংরক্ষণ। একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বৈদেশিক মুদ্রা রিজার্ভ সংরক্ষণ করা একান্ত প্রয়োজন। কারণ নির্দিষ্ট পরিমাণ যদি বৈদেশিক মুদ্রা রিজার্ভ সংরক্ষণ করা না হয় তাহলে দেশে মুদ্রাস্ফীতি দেখা দিবে এবং দেশের অর্থনৈতিক বিপর্যস্ত হয়ে পড়বে। এই জন্য প্রত্যেকটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের উচিত নির্দিষ্ট পরিমাণ বৈদেশিক মুদ্রা রিজার্ভ সংরক্ষণ করা। আর বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক এই নির্দিষ্ট পরিমাণ মুদ্রার রিজার্ভ সংরক্ষণ করে থাকে। সরকারের হিসাব পরিচালনা। আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সরকারের যাবতীয় হিসাবগুলো পরিচালনা করে। বাংলাদেশ সরকারের আয় ব্যয়ের হিসাব, বাংলাদেশ সরকারের রাজস্বের হিসাব, বাজেটের হিসাব, সরকারকে ঋণ প্রদানের হিসাব, বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্দের হিসাব, এগুলো সরকারের যাবতীয় হিসাবপত্রগুলো এই কেন্দ্রীয় ব্যাংক সংরক্ষণ এবং পরিচালনা করে থাকে। তো এই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংক সরকারকে সহযোগিতা করে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন। আমরা জানি যে সরকার বিভিন্ন সময়ে টাইম টু টাইম বিভিন্ন ধরনের আর্থিক নীতি প্রণয়ন করে থাকে। এই আর্থিক নীতি প্রণয়নের উদ্দেশ্য হলো দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। আর এখানে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা হচ্ছে যে এই আর্থিক নীতিগুলো বাস্তবায়নে সহায়তা করা সরকারকে। কেন্দ্রীয় ব্যাংক এই আর্থিক নীতিগুলো বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের সহায়তায় এই আর্থিক নীতিগুলো বাস্তবায়ন করে থাকে। এরপরে হচ্ছে ব্যাংক সমূহের কার্যক্রম নিয়ন্ত্রণ। দেশের যে বিভিন্ন ব্যাংক আছে এই ব্যাংকের কার্যক্রমগুলো কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে থাকে তথা বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে থাকে। এই নিয়ন্ত্রণ করার মাধ্যমে বাংলাদেশের যে একটি সুস্থ এবং স্বাভাবিক ব্যাংকিং ব্যবস্থা বজায় রাখা স্বার্থে বাংলাদেশ ব্যাংক কাজ করে থাকে এবং এর ফলশ্রুতিতেই দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হয়। এবার আসো অর্থনীতি ও পরিসংখ্যান সংক্রান্ত তথ্য প্রকাশ। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংক দেশের অর্থনীতি ও পরিসংখ্যান সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য প্রকাশ করে এবং এগুলো বিভিন্ন প্রকল্প দেশে বিদেশে আর্থিক যে সংস্থাগুলো আছে সেগুলোতে সরবরাহ করে। তাহলে দেশের অর্থনৈতিক এবং পরিসংখ্যান সংক্রান্ত তথ্য প্রকাশ করে এবং এগুলো বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে এগুলো প্রেরণ করে, ফলে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের চিত্র সবাই জানতে পারে। এরপর হচ্ছে বৈদেশিক মুদ্রার হস্তান্তর ও স্থানান্তর। এটাও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের কাজটি করে থাকে, যে বৈদেশিক মুদ্রার হস্তান্তর করে থাকে। দুই দেশের মধ্যে যে বিনিময় হার সেটা নির্ধারণ করে থাকে এবং হস্তান্তর করে থাকে এবং প্রয়োজনে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করে। এই স্থানান্তরের মাধ্যমে বৈদেশিক মুদ্রার গতিশীলতা বৃদ্ধি পায় এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। এরপরে হচ্ছে গবেষণামূলক কর্মকাণ্ড সম্পাদন। দেশের আর্থিক বিষয়ে যে গবেষণা সংক্রান্ত যে কাজগুলো আছে সেই কাজগুলো কেন্দ্রীয় ব্যাংক সম্পন্ন করে থাকে। তাহলে গবেষণামূলক কার্যক্রমগুলো সম্পাদন করাও কেন্দ্রীয় ব্যাংকের একটা অন্যতম কাজ। এরপরে হচ্ছে ঋণ প্রকল্প সমূহ তদারকি। ঋণের যে বিভিন্ন ধরনের প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো সঠিকভাবে তদারক করা এবং তদারকের মাধ্যমে যদি কোনো গাফিলতি থাকে তাহলে সেগুলোকে প্রয়োজনীয় পরামর্শ এবং দিক নির্দেশনা দিয়ে সেই গাফিলতিগুলো দূর করার মাধ্যমে ঋণের প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা কেন্দ্রীয় ব্যাংকের একটা অন্যতম কাজ। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। বাংলাদেশ ব্যাংক কর্মসংস্থানের বিভিন্ন প্রকল্প গ্রহণ করে। বিভিন্ন ধরনের আর্থিক প্রকল্প বাস্তবায়ন করার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক এই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার মাধ্যমে দেশ থেকে বেকারত্ব দূর করে এবং বেকারত্ব দূর করার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে। এরপরে আসা মুদ্রার মান স্থিতিশীল রাখা। প্রত্যেকটি দেশের যে মুদ্রার মান সেই মুদ্রার মান স্থিতিশীল রাখা কেন্দ্রীয় ব্যাংকের একটা অন্যতম দায়িত্ব।
কারণ মুদ্রার মান যদি স্থিতিশীল না থাকে তাহলে অর্থ বাজার অস্থিতিশীল হয়ে পড়বে, মুদ্রাস্ফীতি দেখা দিবে, দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে।